হ্যালো। প্রতি উত্তরে কুকুরের আওয়াজ শুনে তখন চোখের ঘুম গায়েব হয়ে গেল। ইচ্ছে চোখ মুখ খিচে বন্ধ করে নিল টমিকে আওয়াজ করতে শুনে। কল কেটে দিল তৎক্ষণাৎ। সরু চোখে তাকিয়ে রইল টমির দিকে। টমি লেজ নেড়ে আদর বোঝালো ওকে। ইচ্ছে কড়া গলায় বলল, শব্দ করলি কেন? টমি সিটের ওপরে রাখা ইচ্ছের অন্য ফোনের স্ক্রিনে থাকা প্রাপ্তের নাম্বারের সামনে পা রাখল। ইচ্ছের মুখ হা হয়ে গেল আপনা আপনি। বলল, ওই লোকটা মোবাইলের ওপাশ থেকে হ্যালো বলেছে, সেটাও কানে গেছে তোর? টমি আবারও শুয়ে পড়ল আরাম করে। ইচ্ছে ওর গা ছাড়া ভাব দেখে বলল, সরি ডুড, ভুলেই গিয়েছিলাম। আমাদের তুলনায় তো তোর তোর শ্রাব্যতার সীমা অনেক বেশি। ঠিক বুঝে গেছিস কার নাম্বারে ডায়াল করেছি। টমি আবারও দুবার ডাকলো, যেন আরও বেশি ভাব বোঝালো ও। ইচ্ছে শব্দ করে হেসে দিল এবার। টমিকে কোলে নিয়ে আদর করতে লাগলো, গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, ইউ নো হোয়াট টমি, মিস্টার গ্যাংস্টারের প্রতি তোর এই বিহেভটা আমি এনজয় করতে শুরু করেছি। পারিসও তুই। টমি কিছুই বলল না। মনে মনে হয়তো চাপা এইসব পুষতে শুরু করলো প্রাপ্তর প্রতি। এদিকে টমির গলা চিনতে কষ্ট হলেও ভুল হলো না প্রাপ্তর। উঠে বসে হা হয়ে মোবাইলের দিকে তাকিয়ে রইল ও। ঠিকই শুনেছে কিনা ঘুমের ঘোরে সেটাও একটা বিষয়। টমি ওর নাম্বার কিভাবে পাবে? ওকে কেন কল করবে? সর্বোপরি কিভাবে কল করবে ভেবে সকালটায় উল্টে পাল্টে গেল প্রাপ্তর। নাম্বারটা পড়ে নিল কয়েকবার। মোবাইল বিছানায় রেখে ঢুকে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেল ড্রয়িং রুমের সোফায়। পিয়ালি, সাদিক সাহেব আর মিষ্টি ঘরের আরেক অভিভাবক বাকের কাকা সবাই বসে। হাতের ঘড়িটা পড়তে পড়তে পুরো ড্রয়িং রুমে পুরোটা চোখ বুলিয়ে এক কোণে মেঝের দিকে তাকিয়ে থাকা খইকেও দেখতে পেল রাকিন। পিয়ালি বলল, কোথায় যাচ্ছিস ভাইয়া? এমনি মামি মাহিমদের ওদিকে। প্রাপ্তকে শেষ করতে না দিয়ে সাদিক সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, মিষ্টি ঘরে চলে যেতে চাই প্রাপ্ত। প্রাপ্ত অবাক চোখে তাকালো খইয়ের দিকে। খই কোনো প্রতিক্রিয়াই দেখালো না, সেইভাবেই নিজ দিকে তাকিয়ে আছে ও। পিয়ালি বলল, সকালবেলা উঠে আমাকে বলেছে এ বাসায় থাকবে না, আমি অনেক বললাম এখানে। প্রাপ্ত এগিয়ে গেল খইয়ের দিকে। খই অনড়, মেয়েটার চেহারা শুকিয়ে গেছে একদম, চোখ কোঠরে বসে গেছে। প্রাপ্ত বলল, এ বাসায় থাকতে চাও না তুমি? না। খইয়ের স্পষ্ট জবাব। সাদিক সাহেব এগিয়ে আসলেন ওর দিকে, বললেন, কিন্তু খই, এই বাড়িতে আমার দম বন্ধ লাগে কাকা, আমারে আশ্রমে যাইতে দাও। ওইখান থাইকা পড়তে চাই আমি, নিজের পরিচয়ে বাঁচবার চাই। বাধা দিও না কাকা, পায়ে পড়ি তোমার, আমারে আশ্রমে যাইতে দাও। প্রাপ্ত কি বলবে বুঝে উঠতে পারল না বেশ। খইয়ের আকুতি শোনার পর সাদিক সাহেব হার মানলেন খইয়ের কাছে। উনি ভালো মতোই জানেন এই মুহূর্তে খইয়ের আত্মসম্মানই ওর কাছে বড়। এদিক দিয়ে ওকে জোর করা হলে হিতে বিপরীত হবার সম্ভাবনা বেশি। আর তাছাড়া উনি নিজেও চান খই নিজের দিকগুলো বুঝে বাঁচতে শিখুক যত দ্রুত সম্ভব। প্রাপ্তর দিকে তাকিয়ে বললেন, তুমি কি বলো প্রাপ্ত? যেটা খই চায় সেটা করাই উচিত হবে বাবা। একটা ক্ষুদ্র শ্বাস ফেলে বাকেরের সাথে সব ধরনের ফর্মালিটি মিটিয়ে নিলেন সাদিক সাহেব। খই শক্ত করে নিল নিজেকে। বাকের কাকার সাথে বেরিয়ে এলো প্রাপ্তদের বাসা থেকে। বেরোনোর সময় সাদেক সাহেব ওকে পিছনে ডাক দিলেন। খই থামলো। সাদেক সাহেব ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অনেক অনেক দোয়া তোমার জন্য। শুধু বাসাটা বদলেছে, তোমার প্রতি আমাদের ভালোবাসা না। সবসময় আমরা পাশে আছি তোমার। নিজেকে প্রস্তুত করো খই। এই বাসার মানুষগুলো এক নতুন তোমার স্থায়ী আগমনের প্রস্তুতি নিয়ে শুরু করলো কিন্তু। খই প্রাপ্তর দিকে তাকালো এক পলক। প্রাপ্ত শান্ত স্থির চাহনি। দুজনের মনে আচমকায় অনাকাঙ্ক্ষিত ঝড়ের আভাস হানা দিতে লাগলো। এ যেন নতুন শুরু নয়, অন্তিমের পুরনো ট্যালি। অনেকক্ষণ যাবৎ ল্যাপটপ কোলে নিয়ে কাজে মনোযোগ দেবার চেষ্টা করছে রাকিন। কিছুতেই পারছে না, বারবার ভুল করে বসছে ছোটখাটো বিষয়ে। পাশেই বিছানায় উপর করে রাখা স্কেচের কাগজপত্র ফ্যানের বাতাসে খচখচ শব্দ তুলছে। রাগ নিয়ে ল্যাপটপ কোল থেকে সেই কাগজের উপরেই রাখলো রাকিন। দাদা দাঁত চেপে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। বন্ধ চোখের পাতায় সেই চেনা মুখ অনাকাঙ্ক্ষিতভাবে একদম কাছে এসে যে ঠোঁট জোড়া ওর ঠোঁটে ছুঁয়ে দিয়েছিল
সেই ঠোঁট, সেই শ্যামলা বর্ণের মুখশ্রী, টানা টানা চোখ জোড়া। খই। রাকিন চোখ মেলল, উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ছিটালো কয়েকবার। খইকে ভুলতে চাইও এমনটা নয়, তবে খই ওর ভাবনায় এত গাঢ়ভাবে জড়িয়ে যাক এমনটাও চায় না ও। আপাতত কাজে মনোযোগ ধরে রাখাটা বেশি জরুরি। রুমে মাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো রাকিন। তোয়ালেতে মুখ মুছতে মুছতে এগোলো টেবিলের দিকে, বলল, কফি চাইনি মা। মা হয় তোর, তুই কখন চাইবি সে অপেক্ষায় থাকতে পারি না আমি রাকিন। আমি জানি তোর কখন কি প্রয়োজন। মিসেস মাহমুদের অভিযোগের স্বর। রাকিন থামলো। মায়ের দিকে ফিরে তাকানোটা শ্রেয় বলে মনে হলো না ওর। মিসেস মাহমুদ কফি রাখলেন টেবিলের উপরে। রাকিনের কাঁধে হাত রেখে বললেন, তোর খেয়াল রাখবে এমন কাউকে তোর প্রয়োজন রাকিন। এভাবে চলে এলি গ্রাম থেকে? ওদিকে সব ঠিক আছে তো বাবা? বেটি হবে এমনটা কেন ভাবছো মা? ডোন্ট পারি, এখান থেকে বাকিটা সামনে নেওয়া যাবে, সব ঠিক আছে। শুধু তুই ঠিক নেই তাই না রাকিন? কফি মগ হাতে নিতে গিয়েও থেমে গেল রাকিন। পুরোটাই লক্ষ্য করলেন মিসেস মাহমুদ। ছেলেকে নিজের দিকে ফিরিয়ে বললেন, তুই জানিস রাকিন, তোর বাবা কোনোদিনও মুখ ফুটে তুই কেমন আছিস জানতে চাইবে না, কিন্তু তুই তো এটাও জানিস তোকে কত ভালোবাসে সে। তোর ভালো চাই, তোকে ভালো দেখতে চাই। এভাবে আর কতদিন বাবা? আর পারছি না তোকে অতীত আঁকড়ে এভাবে দেখতে, পারছি না। কাঁদতে লাগলেন মিসেস মাহমুদ। রাকিন জড়িয়ে ধরল মাকে। ওর বলার কিছুই নেই এখানে। সন্তানকে সুখে দেখতে চাওয়াটা প্রতিটা বাবা মায়ের অধিকার। সেই অধিকার থেকে ও বঞ্চিত করেছে ওর বাবা মাকে। তাই এই অভিযোগ ওকে শুনতেই হবে। মিনিট দুয়েক পর কানে আসলো, কাল ইনিশাতে খেয়া হাউজিং নিয়ে মিটিং ডেকেছি। চায়না থেকে কিছু বিল্ডার আসছে। রাকিন তৎক্ষণাৎ পেছন ফিরল। রাজিম মাহমুদ দরজায় দাঁড়িয়ে বলছেন কথাগুলো। রাকিন বিস্ময়ে বলল, মিটিং মানে? হাউজিং এর মিটিং তো আর 2 মাস পর হওয়ার কথা। সেটা তো তোমার আড়াইপির পরে হওয়ার কথা ছিল। এখন তুমি যখন এসেই গেছো আর দেরি করতে চাই না। কিন্তু বাবা। কিসের কিন্তু রাকিন? রাকিন চুপ রইল। রাজিম মাহমুদ বললেন, আমি ভাবছিলাম কাল হাউজিং প্রজেক্টের পুরোটা দায়িত্ব আমি নেব। একটু শুনে রাকিন কি বলবে বুঝে উঠতে পারল না। এই প্রজেক্ট ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টের একটি। তা যদি রাজিম মাহমুদ নিজে লিড দিতে চান, তার মানে সেই প্রজেক্ট সুন্দরতম রূপ নেবে। কোনো সন্দেহ নেই তাতে। ও নিজে লিড করবে না, এই খারাপ লাগার চেয়েও ওর বাবা লিড করছে, এটা ওর কাছে সবচেয়ে খুশি। রাকিন কিছু বলার আগেই রাজিম মাহমুদ বললেন, কেয়া হাউজিংয়ে ইনিশা থাকছে, তবে ইনিশা বিল্ডার্সের তরফ থেকে তুমি এই প্রজেক্টের লিডে থাকছো না রাকিন। ইচ্ছেকে বলে দিও কালও যেন ইনিশায় পৌঁছে যায়। মিটিংয়ে ওকেও অ্যাটেন্ড করতে হবে। রাকিন মাকে ছেড়ে ছুটতে এসে শক্ত করে জড়িয়ে ধরল ওর বাবাকে। আলতোভাবে ছেলের গায়ে হাত রাখলেন রাজিম মাহমুদ। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। যেখানে ছেলের ভালো করার সুখের চেয়েও সে ছেলেকে ঠকানোর গ্লানি সুস্পষ্ট। দেরি না করে বেরিয়ে গেলেন রাজিম মাহমুদ। মিসেস মাহমুদও ঠোঁটে মুচকে হাসি ফুটিয়ে চলে গেলেন রুম থেকে। খুশি মনে ইচ্ছেকে কল করলো রাকিন। কল রিসিভ হতেই বলল, কাল হাউজিং প্রজেক্ট নিয়ে মিটিং আছে ইচ্ছে। আচমকায় রাকিনের কল পেয়ে ইচ্ছে যতটা না অবাক হয়েছিল, হাউজিংয়ের কথা শুনে আরও অবাক হলো ও। বিস্ময় নিয়েই বলল, কি বলছিস কি তুই রাকিন? হ্যাঁ ঠিকই বলছি, বাবা নিজে কনফার্ম করেছে আমাকে জাস্ট এই মাত্র। সাজ ছেড়ে দাঁড়ানোর থেকে বিছানায় বসে গেল ইচ্ছে। রাকিনের গলা শুনেই বোঝা যাচ্ছে অনেকটা খুশিও। ইচ্ছে বলল, তোকে ছাড়াই মিটিং? হ্যাঁ, কাল একটু কাজ পড়ে গেছে আমার, বাট নো নিড টু ওয়ারি। গেস হোয়াট, বাবা নিজের লিড করবে প্রজেক্টটা। আর এক দফায় অবাক হচ্ছে। চোখ ভরে উঠল ওর। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়। রাকিনের লালন করা খেয়ার স্বপ্ন, খেয়া হাউজিং। নিম্নবর্তীদের মাথার উপরে তাদের নিজস্ব ছাদ। ইচ্ছেকে চুপ থাকতে দেখে রাকিন বলল, কিরে চুপ করে গেলি যে? কিছু না, এটা বল তুই গ্রাম থেকে কবে আসছিস? ওদিকের কাজ কত দূর? রাকিন এবার চুপ করে গেল। যেখানে খোয়ের জন্য ভাদুলগাঁও ছেড়ে ঢাকায় চলে আসলো, সেখানে এই মেয়েটাকে বলাও হয়নি ও ঢাকায় এসেছে। ইচ্ছে আবারও বলল,
কিরে, এবার তুই চুপ কেন? মিস করছিস আমাকে? ইচ্ছে আবারও নিরুত্তর। সত্যিকে এতটুকু মিস করেছে ও রাকিনকে? এতগুলো দিনে একবারও মনে পড়েছে ও রাকিনের কথা? রাকিন উত্তরের অপেক্ষা করলো না, কথা ঘোরানোর জন্য বলল, কালকে সবাই মতোই নেশায় চলে আসিস। বাবা বললো কালকে তোর মিটিংয়ে থাকাটা ইম্পর্টেন্ট। বলে কল কাটলো ইচ্ছে। টমি আগেই ঘুমিয়ে গেছে বিছানায়। শূন্য দৃষ্টিতে ব্যালকনিতে তাকালো ইচ্ছে। বাইরে শীতল হাওয়া বইছে, ঠিক বোঝা যাচ্ছে না এই বাতাস কি মনকে শীতল করতে এসেছে নাকি কোনো তাণ্ডবের পূর্বাভাস। স্বস্তির নাকি দীর্ঘশ্বাস, তা আজও প্রশ্নবিদ্ধ। সকালে ব্রেকফাস্ট টেবিলে বসেছিলেন নওশাদ সাহেব, নাফিজা বেগম রান্নাঘরে ছিলেন। ইচ্ছে রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখে টমি ডাইনিংয়ের মেঝেতে বসে নিজের খাবার খাচ্ছে। আজ ওর আগেই নিচে নেমে গেছে টমি। নওশাদ সাহেব মেয়ের দিকে তাকিয়ে রইলেন শুধু। প্রতিদিন বলা সত্ত্বেও বাসায় ব্রেকফাস্ট করে না ইচ্ছে, আর প্রতিবারই মনে করিয়ে দেয় ওকে খেতে বলার অধিকার তার নেই। ইচ্ছে বেরিয়ে না গিয়ে শুধু ডাইনিংয়ে বসে গেল। বড় বড় চোখে তাকালেন নওশাদ সাহেব, উৎফুল্লভাবে বললেন, ইচ্ছে তুমি? নাফিজা, ব্রেকফাস্ট করে নিয়ে এসো, আজ ইচ্ছে আমাদের সাথে খাবে। নওশাদ সাহেবের কথাটা শুনে মোটেও খুশি হননি নাফিজা বেগম। অবশ্য অবাক হয়েছেন, এই মেয়ে আজ কেন বাসায় খেতে বসলো। কিছু না বলে চুপচাপ খাবার বাড়ছিল উনি। ইচ্ছে মোবাইলের দৃষ্টি রেখে উঁচু স্বরে বলল, খাবার এনো না এসএম, ব্রেকফাস্ট করবো না আমি। নাফিজা বেগম থামলেন। বিড়বিড়িয়ে নাটক শব্দটা উচ্চারণ করে নিজের কাজে মনোযোগ দিলেন উনি। নওশাদ সাহেব আশাহতের মতো করে বলতে যাচ্ছিলেন কিছু। ইচ্ছে ফোন ছেড়ে এক পলক রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, রাকিন বলছিল খেয়া হাউজিং প্রজেক্টটা নিয়ে আজ ইনিশায় বোর্ড মিটিং আছে, তুমি যাবে এসএম? হাত থেমে গেল নাফিজা বেগমের। তার ছোট মেয়েটার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো ছোট করে দেখেনি রাকিন। রাকিনের কাছে কখনোই ইচ্ছে রাকিনের মাঝের সম্পর্ক খেয়া রাকিনের সম্পর্কের ঊর্ধ্বে ছিল না। তারপরেও তার মেয়েটা সব কিছুর থেকে আজ বঞ্চিত। কোথায় আছে, কেমন আছে, আদেও আছে কি না, দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালেন নাফিজা বেগম। আজ খেয়া নেয় বলে ইচ্ছের কাছে হাউজিংয়ের কথা শুনতে হচ্ছে। খেয়াকে প্রাধান্য দেখিয়ে মহান শাস্তি চাইছে ইচ্ছে। নাফিজা বেগম শান্ত স্বরে বললেন, যাব না। ইচ্ছে ক্ষুদ্রশ্বাস ছাড়ল। ও জানতো নাফিজা বেগম কখনোই রাজি হবেন না। উঠে দাঁড়িয়ে বলল, ফাইন, আসছি। এই বলে ইচ্ছা বেরিয়ে আসলো। হিংসিয়া পৌঁছিয়ে রাকিনকে দেখতে পেল না কোথাও। রাজিম মাহমুদ নিজেই হাউজিংয়ের মিটিংয়ের সবটা সামলাচ্ছেন। সবটা দেখে মনে মনে অনেকটা শান্তি মিলেছে ইচ্ছের। মিটিং শেষে বেরিয়ে রাজিম মাহমুদের সাথে কথা বলতে গিয়েও অনেকটা দেরি হয়ে যায় ওর। রাকিন অন্য প্রজেক্টে আছে বলেই নাকি এটাতে লিড দিচ্ছে না, এমনটাই বললেন রাজিম মাহমুদ। ইচ্ছে বুঝলো পুরোটাই ওকে বোঝানোর চেষ্টা। রাকিন খেয়াকে বলে মুভ অন করতে চাইছে। কিছু না বলে শুধু সৌজন্যার হাসিতে পাশ কাটিয়েছে ও রাজিম মাহমুদকে। বেশ অনেকটাই দেরি হয়ে গেল ইচ্ছের বেরোতে। ইনশিয়ার কর্মদিবস ততক্ষণে শেষ। লিফটে এসে কোনো দিকে না তাকিয়ে গ্রাউন্ড ফ্লোরের জন্য বোতাম চাপলো ইচ্ছে। চোখ মোবাইলে তাকালেও প্রচণ্ড ক্ষুধায় মাথা ঘুরতে শুরু করেছে ওর। লিফট নামতে শুরু করার কয়েক সেকেন্ড পরেই আচমকা অন্ধকার হয়ে আসলো ওর চারপাশ। ইলেকট্রিসিটি চলে গেছে। ইচ্ছের অন্ধকারে ফোবিয়া আছে, এমনিতেই ক্ষুধা, তার উপর অন্ধকার, এরপর ভেন্টিলেশনের সমস্যা। দুবার চেঁচিয়ে দরজা হাত দিয়ে বাড়ি লাগালো ইচ্ছে। পিছন থেকে কেউ হয়তো কিছু বলল, কিন্তু নিজের উপর আয়ত্ত রাখতে পারল না ইচ্ছে। পড়ে যেতেই অনুভব হলো কারো বাহু ডোরে আঁকলে নিয়েছে ওকে। গালে কারো স্পর্শের সাথে কানে বাজলো, Hey, Miss Rockstar, are you okay? Miss Rockstar? বাহু ডোরে ইচ্ছেকে টলতে দেখে খানিকটা আটকে রইল প্রাপ্ত। মিষ্টি ঘরের স্কুলটা দ্বিতল করতে নতুনকে পুনর্নির্মাণের জন্য ইনশা বিল্ডিংয়ে আসতে হয়েছিল ওকে। দুজন ইঞ্জিনিয়ারের সাথে কথা শেষ করে বেরিয়ে আসছিল ও ইনশিয়া থেকে। লিফট করে গ্রাউন্ড ফ্লোরের জন্য নামার সময় ইচ্ছেকে লক্ষ্য করেছিল ও। গাঢ় নীল টপস, জিন্স, পিঠে ছোট্ট স্কুল ব্যাগের মতন ডিজাইনার ব্যাগ, খোলা চুলের স্বাভাবিক সাজই ছিল ওর, কিন্তু চেহারায় বিধ্বস্ততা ঠিকই ছিল। হয়তো সে অস্থিরতার জন্যই মাস্ক নামিয়ে থুতনিতে রেখেছে ইচ্ছে। আচমকায় লিফট আটকে যাওয়াতে জ্ঞানও হারানোর উপক্রম হয়েছিল ওর।
কোনো মতে আগলে নিয়েছে প্রাপ্ত ওকে। খুব বেশি সময় না নিয়েই ইলেকট্রিসিটি চলে আসে, লিফট নামতে শুরু করেছে। আবছা চোখে প্রাপ্তকে দেখে নিজেকে সামলানোর চেষ্টা করলো ইচ্ছে। নিজেকে ছাড়িয়ে লিফটের দেয়াল ধরে সোজা হয়ে দাঁড়ালো ও। মাথার ঝাড়া মেরে প্রাপ্তর দিকে তাকিয়ে বলল, তুমি এখানে? প্রাপ্ত কিছু বলতে যাবে, লিফট গ্রাউন্ড ফ্লোরে পৌঁছিয়েছে। ইচ্ছে চারপাশ ঘুরছে, তাড়াতাড়ি বেরিয়ে আসলো ও লিফট থেকে। পেছন পেছন প্রাপ্ত বেরিয়ে এসে বলল, শুনবে না কেন এসেছিলাম? ইচ্ছে দাঁড়ালো, তবে বুঝলো দাঁড়ানোর মতন অবস্থায় বেশিক্ষণ হয়তো থাকবে না ও। শরীর ছেড়ে দিয়েছে ক্রমশ। প্রাপ্তও বুঝলো ওর অবস্থা, বিচলিত হয়ে বলল, ঠিক আছো তুমি? জবাবের পরিবর্তে ইচ্ছে একটা শুকনো ঢোক গিলল। তার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে কয়েক ঢোক শেষ করলো ওটা। হাতের পিঠে গলার ঘাম মুছলো ইচ্ছে। প্রাপ্ত আবারও বলল, আর ইউ ওকে মিস রকস্টার? আমি ঠিক আছি। ইচ্ছের আগোছালো উত্তর। হাঁটা লাগাচ্ছিল ও। প্রাপ্ত কি বুঝলো, হাতের কাগজগুলো মুড়িয়ে ঠিকঠাক মতন ধরলো ও। এসে সামনে দাঁড়ালো ইচ্ছের। এগুলো ওর অনেকটা কাছে। মুখে বলল, বুঝেছি কতটা ঠিক আছো। ইচ্ছে মাথা তুলে ওর চোখের দিকে তাকালো। প্রাপ্ত নিজের চোখের ভাষাটুকু পড়ার সময় দেয়নি ওকে। ওটুকু বলেই হুট করে কোলে তুলে নিল ইচ্ছেকে। বিস্ফোরিত চোখে ইচ্ছে তাকালো ওর দিকে। সব অসুস্থতা যেন বিস্ময়ের সাথে প্রতিযোগিতার হার মানালো। গলা জড়িয়ে রাখা মানুষটার কোনো হেলদোল নেই ওর সে চাহনির জন্য। ইচ্ছে শশব্যস্ততের মতো আশেপাশে তাকালো। এখনো অবধি করিডোরে কেউ নেই। ঝটপট বলল, কি করছো তুমি মিস্টার ওকে বলতে না দিয়ে প্রাপ্ত একদম ঝুঁকলো ওর মুখের দিকে। ইচ্ছের গলায় কথা আটকে গেল, চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। প্রাপ্ত ওর ঠোঁটের নিচ অবধি থাকা মাস্ক নিজের মুখ দিয়ে টেনে উপরে তুলে দিল। ইচ্ছে যেন জমে গেল। প্রাপ্ত এভাবে ওর এতটা কাছে চলে আসবে ভাবেনিও। দুদণ্ড ওর প্রসারিত চাহনির দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে রইল প্রাপ্ত। তারপর সরে এসে শীতল স্বরে বলল, কিপ কোয়াইট মিস রকস্টার। অসুস্থ তুমি? ইচ্ছের দম বন্ধ হয়ে আসার উপক্রম এবার। মাস্ক কিংবা অসুস্থতার জন্য না, প্রাপ্তের এতটা কাছে আসার জন্য। পরিস্থিতি সামলাতে প্রাপ্তর গলা ছেড়ে নামার চেষ্টা করে বলল, আমি ঠিক আছি, নামাও আমাকে, ছাড়ো। আমি প্রাপ্ত আরও শক্তিতে জড়িয়ে নিল ইচ্ছেকে। ওর শক্ত চল শান্ত চাউনি বলছে, ছাড়ো বললে আরও কাছে টেনে নেব। তপ্তা মেরে নিষ্পলকভাবে তাকিয়ে রইল ইচ্ছে প্রাপ্তর দিকে। এই ছেলেটার সব কাজের ধরনটাই অদ্ভুত, আর আশ্চর্যজনকভাবে সে অদ্ভুত কাজগুলোতে মানা করতে পারে না ও। টোন্ট কেয়ার ভাবে ইচ্ছেকে কোলে নিয়ে হাঁটা লাগালো প্রাপ্ত। ওকে নিয়ে বেরিয়ে এলো ইনশিয়া থেকে। বাইকের সামনে এসে আরেকবার তাকালো ইচ্ছের দিকে। ওর তখন সে বিমূঢ় চাহনি। প্রাপ্ত বলল, বাইকে কমফোর্টেবল? ইচ্ছের অস্পষ্ট আওয়াজে বিস্ময় স্পষ্ট, কিন্তু তা যেন শুনো না শোনার ভান করলো প্রাপ্ত। যেন হুঁ বলে অনুমতি দিয়েছে ওকে। দেরি না করে ইচ্ছেকে সামনে নিয়ে বসে গেল বাইকে। ইচ্ছে তখনও ওর গলা জড়িয়ে, সবটা যেন ওর মাথার উপর দিকে যাচ্ছে। বাইক স্টার্ট দিল প্রাপ্ত। ইচ্ছে আটকে উঠল। চলন্ত বাইক দেখে আরো শক্তভাবে আঁকড়ে ধরলো প্রাপ্তর গলা। প্রাপ্ত বাইক চালাতে মনোযোগ রেখে বলল, নাইস সিট বেল্ট। হ্যাঁ। ইচ্ছের মুখ তালাবন্ধ। এমনই পাগলামি শুরু করে দিয়েছে প্রাপ্ত। পুরো রাস্তার একটা টু শব্দ অবধি করেনি ইচ্ছে। বাইকের সামনে বসে প্রাপ্ত গলা জড়িয়ে ওর দিকে তাকিয়ে থেকেছে। রাস্তার লোকজন হাজারটা কথা বলেছে হয়তো ওদের উদ্দেশ্য করে, কানে যায়নি দুজনের একজনেরও। এক একটা মুহূর্তে প্রাপ্ত শ্বাস অনুভব করেছে ইচ্ছে। এক একটা মুহূর্তে ইচ্ছের বাহুবন্ধনীকে গলায় স্বয়ংবরের বড়মালার মতন অনুভব করেছে প্রাপ্ত। সেই অনুভূতিতে ইচ্ছে প্রাপ্ত নিজেরাও গা ভাসিয়েছিল হয়তো। অন্য কিছু তো মন ছিল না কারোরই। কাছের এক হসপিটালে পৌঁছিয়ে বাইক থামালো প্রাপ্ত। ইচ্ছেকে কোলে করে হসপিটালে ঢুকলো। রিসেপশনের দিকে এগিয়ে বলল, এমার্জেন্সি কোন দিকে? দৃষ্টি আবারও প্রসারিত হলো ইচ্ছে। এমার্জেন্সি লিফটের ওখানেও বলেছে ঠিক আছে, ও কিছু হয়নি। এই ছেলে তারপরে ওকে হসপিটালে নিয়ে আসলো, এখন আবার বলছে ইমার্জেন্সি। পাগল টাগল হয়ে গেল নাকি? খানিকটা জোর গলায় বলল, এমার্জেন্সি মানে? আমি ঠিক আছি বললাম তো। প্রাপ্ত শীতল চাহনি। ইচ্ছে দমল না, বলল,
দেখো মিস্টার গ্যাংস্টার, নামাও আমাকে। প্রাপ্ত ওকে নিয়ে হাঁটা লাগালো নির্বিকার চিত্তে। ইচ্ছে নির্বিকার আগের মতো। দুর্বলতার জন্য না হলেও প্রাপ্তর কাজকর্মে এবার সত্যিই জ্ঞান হারাবে। করিডোরের এক নার্সকে দেখে প্রাপ্ত বলল, এমার্জেন্সির পেশেন্টের কেবিন কোন দিকে সিস্টার? সিস্টার ড্যাব ড্যাব করে ওর কোলে মাস্ক পরিহিত ইচ্ছের দিকে তাকিয়ে রইল। বলল, পেশেন্টকে? আপনি ডক্টর? সরি। চেক আপ কি আপনি করবেন? ডক্টরকে ডাকুন অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম মাই ওয়ে। প্রাপ্তর জোরালো কথায় খানিকটা চমকেই উঠেছে নার্স। আর একটা কথাও বলল না সে। হাত বাড়িয়ে পাশের কেবিনটা দেখিয়ে বলল, দ্যাট ইজ ওয়ে স্যার। ইচ্ছেকে নিয়ে প্রাপ্ত কেবিনে ঢুকলো। ওকে বেডে শুয়ে দিয়ে হাত ঝাঁকি মারল নিজের। অনেকটা পথ বইতে হয়েছে ইচ্ছেকে। হাত লেগে গেছে। শার্টের হাত ঠিকঠাক মতন গোটাচ্ছিল প্রাপ্ত। ইচ্ছে শোয়া থেকে উঠে বসলো। গলা স্বাভাবিক করার চেষ্টা করে বলল, এটা কি হলো? প্রাপ্ত হাতা ফোল্ড করা বাদ দিয়ে নার্সের দিকে তাকালো এক পলক। বলল, তুমি অসুস্থ। তোমাকে বলেছিলাম আমি ঠিক আছি। তারপরও জ্ঞান হারাতে যাচ্ছিলে। তো প্রাপ্ত এগিয়ে বেডের হাত রেখে বেশ অনেকটাই ঝুঁকে দাঁড়ালো। ইচ্ছে কথা থামালো নিজের। গুটিয়ে গিয়ে হাত দিয়ে মাস্কটা ঠিকঠাক করে তুলে নিল। আবারও কিছু বলতে যাব, প্রাপ্ত বলে উঠল, সেদিন কি বলেছিলে? প্রাণ বাঁচিয়েছিলে তুমি আমার, তার বিনিময়ে থ্যাঙ্কস দিয়েছিলাম তোমাকে, রাইট? অনেক ভেবে দেখলাম সাদমান ইনা প্রাপ্ত তো কোনোদিন কারো ঋণ রাখে না, যেখানে তুমি তো প্রাণ ঋণে ঋণই করে দিয়েছ আমাকে। এত বড় ঋণ আমি কিভাবে রাখি বলো? তাই আজকে তোমাকে হসপিটালাইজড করে দিয়ে বাঁচিয়ে দিলাম। হিসেব বরাবর থ্যাঙ্কস দিতে হবে না, ওয়েলকাম। প্রাপ্ত বেরিয়ে গেল কেবিন থেকে। দুদণ্ড পাথর হয়ে বসে রইল ইচ্ছে। কপালে হাত রেখে দুম করে শুয়ে পড়ল ও। সবটা ভেবে হাসতে লাগলো পরপরই। তেমন অসুস্থতা না হওয়া সত্ত্বেও ওকে জোর করে হসপিটালাইজড করে তার সো কল্ড প্রাণ ঋণ নাকি শোধ করে গেল এই ছেলে। ওর প্রতি সেন্সিটিভ না বুঝিয়ে লজিক ছুড়ে গেল। একেই হয়তো বলে ভাঙবে তবে মোচকাবে না। পাশে দাঁড়িয়ে থাকা নার্সটা অবচয়ের মতন শুধু সবটা দেখলো। কপাল কুঁচকে তাকিয়ে রইল ইচ্ছের দিকে। কি বলে গেল ছেলেটা? হিসাব বরাবর, ওয়েলকাম। এইভাবে কোলে করে হসপিটালে ভর্তি করিয়ে কে ওয়েলকাম জানায়? এটা কোন হিসাব বিজ্ঞানের, কোন হিসাবের, কোন কমার্স? শুধু কি ছেলেটাই পাগল, নাকি সাথে মেয়েটাও? ইমার্জেন্সি পেশেন্ট তো নয়। আদৌ কি কোনো রোগী, নাকি কোনো পাগলের পাগলামির ভুক্তভোগী? প্রাপ্ত চলে গেছে বেশ অনেকক্ষণ। ওর পাগলামগুলো ভেবে এতটা সময় শুধু নিঃশব্দে মিটিয়ে মিটিয়ে হেসেছে ইচ্ছে। অনেকটা সময় পর খেয়াল হলো আবারও শরীর দুর্বল লাগছে ওর। পাশে তখনও সেই নার্স থমকে দাঁড়িয়ে। চুপচাপ উঠে বসলো ইচ্ছে। গলা ছেড়ে বলল, অ্যাকচুয়ালি উনি আপনাকে নিয়ে অনেক সেন্সিটিভ। ইচ্ছে কিছু বলার আগে নার্সটা বলে উঠল। ইচ্ছে থামলো। সত্যি তো এটাই, জীবনে ওকে নিয়ে চিন্তা করার মানুষ আছে। ওর বাবা, রাকিনের মা বাবা সবাই ভাবে ওকে নিয়ে। তবে চিন্তা করলেও ওকে সময় দেওয়ার সময় হয়ে ওঠে না কারোরই। তাই প্রাপ্তর মতন এমন করে কারো সেন্সিটিভই দেখা হয়ে ওঠেনি ইচ্ছের। ইচ্ছে নোক দেখতে দেখতে মৃদু হেসে বলল, মেবি। নার্স চুপ রইল। দুদণ্ড পরে ইচ্ছে ধ্যান ভাঙলো নিজের। বলল, সরি মিস্টার, ও এভাবে আমাকে এখানে নিয়ে আসলো। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। কিছু মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে। অল দ্য বেস্ট টু বোথ অফ ইউ। ইচ্ছে নির্বিকার চোখে তাকিয়ে রইল। আর 5টা সাধারণ মেয়েকে বুঝি ওদের ভালোবাসার মানুষটা এইভাবেই যত্ন নেয়? তাই বুঝি ওকে আর প্রাপ্তকে তুলনা করলো নার্স? তাহলে ওর জীবনটা কেন এত সুন্দর না? কি দোষ করেছে ও? সেলিব্রিটি হওয়া তো না। তবে কি নিজেকে খোলকে মুড়িয়ে রাখার জন্য? ও তো চেয়েছিল কেউ নিজে থেকে এসে বুঝুক ওকে, ভালোবাসুক ওকে। সেই ছোট্ট থেকে রাকিনের সাথে বড় হলো। কই কখনো তো রাকিনকে নিয়ে এত কিছু ভাবার সুযোগ হয়নি ওর। তবে কেউ কি নেই ওকে বোঝার জন্য? ওকে চুপ থাকতে দেখে নার্স আবারও বলল, জলদি জলদি স্যারের অভিমান ভাঙাবেন কিন্তু ম্যাম। স্যার বেশ অনেকটা অভিযোগ করে বেরিয়ে গেল বলে মনে হলো। ইচ্ছে আবারও মাস্কের আড়ালে মুচকি হাসলো। বাবু হয়ে বসে আগ্রহ নিয়ে বলল, তাই তো কিভাবে স্যার অভিমান ভাঙাতে হবে মিস্টার? এনি টিপস? নার্স একটু চিন্তার ভঙ্গিমা করে বলল, শুনেছি ছেলেরা নাকি মেয়েদের শাড়িতে সব থেকে বেশি পছন্দ করে,
আপনি শাড়ি পরে স্যারকে ভালোবাসি বলে দেবেন, দেখবেন সব অভিমান গায়েব। ইচ্ছে শব্দ করে হেসে দিল এবার। এসব ফিল্মে বিষয়গুলো কেন শুনতে চেয়েছিল ও, কেন শুনলো নিজেও জানে না। তবে এগুলো কোনোদিনও ঘটার নয়। নার্সকে আরো দুবার সরি বলে সৌজন্য হেসে হসপিটাল থেকে বেরোলো ও। ইতিমধ্যেই রাকার কল রিসিভ করতেই রাকা বলল, কোথায় তুই ইচ্ছে? লিভ ইট। তুই কোথায়? তুই যে হসপিটালে তার রিসেপশনে দাঁড়িয়ে আছি। প্রাপ্ত ভাইয়া কল করে বললো তুই নাকি হসপিটালে। নিশ্চয় আজও বাসা থেকে না খেয়ে বেরিয়েছিস, তাই সেন্সলেস হয়ে গেছিলি, তাই না? কত নম্বর কেবিনে তুই এখন? প্রাপ্ত ভাইয়া বলল। প্রাপ্ত? বিস্ময়ে বলল ইচ্ছে। রাকা বলল, হ্যাঁ ভাইয়া তো না না, মানে আগে বল তুই কোথায় বেরিয়েছিস? ও বেরিয়ে গেছিস, আচ্ছা ঠিক আছে, তুই পাশের রেস্টুরেন্টে বস, আমি আসছি। নীরবে কল কেটে তাই করলো ইচ্ছে। কেমন অদ্ভুত লাগছে ওর। প্রাপ্ত রাকাকেও জানিয়েছে ওর বিষয়ে, তার মানে শুধু ঋণ পরিশোধ ছিল না সবটা। চুপচাপ বসে রইল ও রেস্টুরেন্টের এক কোণে। মিনিট 5 মধ্যে রাকা হাজির। ও এসে আগে জড়িয়ে ধরল ইচ্ছেকে। স্বস্তির শ্বাস ফেলে বলল, শুক্রিয়া খোদার, ঠিক আছিস তুই? কোনো কথা না, আগে তুই কিছু খেয়ে নে। কিন্তু রাকা? ওয়েটার? রাকা ওয়েটারকে ডাক লাগালো। বলার সুযোগ দেয়নি ইচ্ছেকে। ইচ্ছেও আর তেমন কিছু বলল না। রাকার সাথে বসে খেয়ে নিল চুপচাপ। খাওয়া শেষে বলল, তোকে এখানে প্রাপ্ত আসতে বলেছে? রাকা মোবাইলে ব্যস্ত ছিল। ইচ্ছের কথা শুনে তৎক্ষণাৎ বন্ধ করলো মোবাইল। বলল, মানে ওই আসলে। ওকে তোতলাতে দেখে ইচ্ছে বুঝলো প্রাপ্তই বলেছে ওকে আসতে। ইচ্ছে চুপ রইল। রাকা ধীর গলায় বলল, তুই রাগ করেছিস প্রাপ্ত ভাই আমাকে বলেছে বলে? তেমন কিছু না রাকা, তবে আমি ঠিক আছি এভাবে তোকে বলে। ভাইয়া তোকে নিয়ে অনেক ভাবে ইচ্ছে। ইয়া সরি, থ্যাঙ্কস ওয়েলকাম করার। নিত্য নতুন উপায়গুলো আমার উপর এক্সপেরিমেন্ট করতে হবে যে। হ্যাঁ, শুধু তোরই ক্ষেত্রে সরি বলেছে সে, থ্যাঙ্কস বলেছে। আর হয়তো অনেক কিছু যা না আমি জানি না, নাই বা তুই। ইচ্ছে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। তারপর খানিকটা গুরু গম্ভীর ভাবে বলল, কি বলতে চাইছিস তুই বলতো রাকা? তুই জানিস আমার কথা পেঁচানো পছন্দ না, যা বলার স্ট্রেটলি বল। রাকা এক শ্বাসে বলে দিল, আমার তো মনে হয় প্রাপ্ত ভাইয়া তোকে ভালোবাসে। ইচ্ছে থমকে গেল রাকার কথায়। খানিকক্ষণ তাকিয়ে থেকে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আই নো মিস্টার গ্যাংস্টার, ও সব প্রেম ভালোবাসা টাইপের ছেলে না। বাবা, ইনিয়াত নিকান্দার রকস্টার, একটা গ্যাংস্টার কেমন ছেলে, কেমন না, তার সম্পর্কে ভালোই জেনে গেছে দেখছি। রাকার কথা ইচ্ছে চুপ করে গেল আবারও। তবে এটাও বুঝলো ওকে মৌনতা মানায় না। মৌনতা মানেই দুর্বলতা, কিন্তু ইচ্ছে তো দুর্বল নয়। রাকার থেকে দৃষ্টি সরিয়ে একটা শ্বাস ছেড়ে ইচ্ছে শক্তভাবে বলল, হাজারো ফ্যান ফলোয়ার ভালোবাসে ইচ্ছেকে, এদের সবাইকে গুরুত্ব দেয়া উচিত না রাখা। তবে হ্যাঁ, ঠিকই বলেছিস তুই, না চাইতেও ঘটনাক্রমে প্রাপ্তকে অনেকটাই চিনে গেছি। তুই যা ভাবছিস ওর দ্বারা এমন কিছু হতে পারে না। তুই চাস না এমন কিছু হোক রাকা? ইচ্ছে কড়া গলা। রাকা দমলো না, শান্তভাবে বলল, কি হতে পারে কি হতে পারে না সেটা আমি তুই আমরা কেউ ঠিক করে দিতে পারি না ইচ্ছে। কিন্তু আমরা কি চাই, কিন্তু আমরা কে কি চাই সেটা নিতান্তই আমরা জানি। তুই কি চাস সেটা শুধু তোরই মন জানে। আমার শুধু একটাই অনুরোধ, ওই মনকে বেঁধে রাখিস না, তুই বাধা দিস না। সে অনুভূতি যার জন্যই হোক তাকে নিজের করে নিস, সে অনুভূতি যার জন্যই হোক তাকে নিজের করে নিস। প্লিজ ইচ্ছে, প্লিজ। রাকার অনুনয়। ইচ্ছে উঠে দাঁড়ালো, সাথে রাকাও। ও বেশ বুঝলো ওর কথাগুলো ইচ্ছের অস্থিরতার জন্য দায়ী, তবে তার জন্য ওদের বন্ধুত্ব নষ্ট হবে না এই বিষয়েও নিশ্চিত রাকা। ইচ্ছে বেরিয়ে আসার জন্য পা বাড়িয়ে থেমে গেল। কি মনে করে আবারও রাকার দিকে ফিরে তাচ্ছিল্য বলল, ভালোবাসা আমার জন্য ধূসর মরুভূমির জলের মতো রাকা, হয় দুর্লভ নয়তো মরীচিকা। সত্যিকার প্রেম জোয়ার পেলামেই বা কই? প্রেমনগরে আটকাবো বলে দোষটা কি আমার? রাকা নিরুত্তর। ইচ্ছে বলল,
তবে হ্যাঁ, যদি সত্যিই কোনোদিন অনুভব হয়, এই সেই ভালোবাসার অনুভব, এই সেই প্রেম জোয়ার, কথা দিচ্ছি সেই জোয়ারে আমি সর্বস্ব উজাড় করে দিব, সবটা। আর তখন পুরো পৃথিবী দেখবে ইচ্ছের ভালোবাসা, হার ক্রেজিনেস, কজ ইচ্ছে won't fall in love. She will rise in love, Raka. She will rise in love.